দর্শক, সেনাবাহিনীর আক্রমণের শিকার হয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। যেই নূর জুলাই অভ্যুত্থানে প্রথম সারিতে ছিলেন, যিনি কিনা এই জুলাই অভ্যুত্থানের সময় হাসিনার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনার সময় তাকে দিনের পর দিন ছাত্রলীগ পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার হতে হয়েছে, একাধিকবার গুমের শিকার হতে হয়েছে। আমরা মনে করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পর সেই ভিপি নূর তিনি মুক্ত স্বাধীনভাবে চলবেন, কিন্তু আজকে ন্যাক্কারজনক ভাবে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক তার উপরে হামলা করা হলো। আমরা তীব্র নিন্দা জানাই। এ সম্পর্কে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন নবদূত পত্রিকার সম্পাদক সাংবাদিক রাশেদুল হক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো রাশেদুল হক, মানে আমরা অবশ্যই আলাপ করব যে কার নির্দেশে এই হামলা, বাট তার আগে জানতে চাই যে ভিপি নূর আসলে এই মুহূর্তে উনি কেমন আছেন? জি, ধন্যবাদ কাজী হামাদ উদ্দিন মিশন ভাই, আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সর্বশেষ যে পরিস্থিতি আমি খবর নিয়েছি, তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে আছেন ঢাকা মেডিকেল কলেজে। তার ব্রেইনে আঘাত করা হয়েছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। আপনারা যদি ভিডিওটা দেখেন, এখানে কিন্তু আপনার সেনাবাহিনীর একজন সদস্য অনেক মোটা লাঠি দিয়ে তার বুকের ভেতরে, যেখানে আমাদের হৃৎপিণ্ড থাকে, এখানে তাকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। এবং তিনি যখন শুয়ে মাটিতে লুটে পড়েছিলেন, তখনও লাল টি শার্ট পরে একজন ব্যক্তি, তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি, আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আপনার তাকে প্রচন্ডভাবে প্রহার করে। একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে যেভাবে প্রহার করা হয়, ঠিক এইভাবে প্রহার করা হয়েছে। সর্বশেষ যে কথাটা বলতে চাই, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার জন্য দোয়া করছেন। বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক অনেক আন্দোলন হচ্ছে, অনেক ধরনের পথযাত্রা হচ্ছে এবং তার জন্য সবাই দোয়া করছেন। তার অবস্থা খুবই এখন আশঙ্কাজনক অবস্থা আছে ঢাকা মেডিকেল কলেজ আইসিইউতে। আমরাও দোয়া করি যাতে দ্রুত সুস্থ করে দেন। এবং আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আসলে এটা শুরু হয়েছিল কিভাবে, যদি সংক্ষেপে একটু বলতেন। আসলে এটা শুরু হয়েছে কিভাবে, এটার বলার আগে বলে রাখা ভালো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ বেশ কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছে, প্রতিবাদ করে আসছে। আজকেও একটা পরিকল্পনা ছিল এবং জাতীয় পার্টির অফিসের সামনে আজকে আপনার বিকাল 4টার দিকে তারা অবস্থান করেছিল। তারা ওইখানে মানববন্ধন করেছিল, কোনো আন্দোলন ছিল না। এবং মানববন্ধন করা অবস্থায় ওইখানে গণ অধিকার পরিষদের প্রায় 2000-এর অধিক নেতাকর্মী উপস্থিত ছিল। তো ওই সময়ে আমি যে তথ্যটা পেয়েছি, ওই জায়গায় আপনার মাত্র 10 থেকে 15 জনের মতো আপনার জাতীয় পার্টির নেতাকর্মী উপস্থিত ছিল। তো সেই কারণে ওইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, কোনো ধরনের যে অনেকে বলছে মব হয়েছে, সেরকম কোনো কিছু হয়নি। খুবই সুন্দর একটি সুষ্ঠু পরিবেশ ছিল এবং ওইখান থেকে তারা কিন্তু পত্রিকায় শুনেছি আমরা যে জাতীয় পার্টির লোক হামলা চালিয়েছে তাদের উপরে। না, এই তথ্যটি আসলে এটা পরের ঘটনা। বাট ওইখানে যখন তারা মানববন্ধন করেছে কিছুই ঘটেনি। এবং ওইখান থেকে আপনার 5টার দিকে আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আপনার কার্যালয়ে চলে আসেন। আপনারা জানেন ওইখানে আপনার উনি তার আগের দিন তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে তারা গণ অধিকার পরিষদের আলরাজি যে আপনার মার্কেট, ওই মার্কেটের বিল্ডিং এর সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করবে। অর্থাৎ গণ অধিকার পরিষদের উপরে যখন নুরুর উপরে যখন হামলাটা হয়, তখন তিনি জাতীয় পার্টির অফিসে ছিলেন না, জাতীয় পার্টির অফিসের আশেপাশে ছিলেন না, ওইখান থেকে অনেক দূর, ঘন্টাখানেক দূর তারা ছিলেন গণ অধিকার পরিষদের কার্যালয়ের নিচে। ওইখানে তারা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন শেষ পর্যায়ে যখন সমাপ্ত ঘোষণা করা হয়, তখনই তার মানে এই হামলাটা যখন হয়েছে তখন ভিপি নূর তার নিজের দলীয় কার্যালয়ের সামনে ছিলেন। জি হ্যাঁ, এটাই এখানে বাংলাদেশের কিছু মেইনস্ট্রিম মিডিয়া ভুল তথ্য দিচ্ছে। এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি জানি না। এখানে জাতীয় পার্টির অফিসের কাছেও ছিল না, এখান থেকে ঘন্টা দূরে ছিল। এখানে তারা জাতীয় পার্টির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, মারামারিও ছিল না, জাতীয় পার্টি এখানে উপস্থিতও ছিল না। অর্থাৎ জাতীয় পার্টির কথা যেটা বলা হচ্ছে, জাতীয় পার্টির সাথে আপনার যে সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে দুই পক্ষ আপনার মব হয়ে শুরু হয়েছিল, দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল,
এই কথাগুলো সেনাবাহিনী, আমি জানি না এটা কেন তারা এই কথাটা বলছে, বাট এখানে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তারা আপনার যেই অবস্থানে ছিল, এখানে তারা যে জাতীয় পার্টি উপস্থিত ছিল না, এখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের অফিসের নিচে কার্যালয়ে এখানে সংবাদ সম্মেলন করছে। কার সামনে? বাংলাদেশের সাংবাদিকদের সামনে, দর্পণের সামনে। যেহেতু সাংবাদিকদের সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করছে, সংবাদ সম্মেলন যখন সমাপ্ত ঘোষণা করা হয়, সমাপ্ত ঘোষণার ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু সদস্য এবং পুলিশ প্রশাসনের কিছু সদস্য আপনার এখানে চলে আসে, এবং আসার পরে এখানে কোনো, আমরা যদি ভিডিওগুলো দেখি নিরপেক্ষ জায়গা থেকে, এখানে আপনাকে কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতে হবে না, আপনি কোনো রাজনৈতিক দলের জন্য এক্সপার্ট হতে হবে না। আপনি যদি ভিডিওগুলো দেখেন নিরপেক্ষ জায়গা থেকে, এখানে সেনাবাহিনীর যে সদস্যরা আসছেন, পুলিশ সদস্যরা যারা আসছেন, এখানে কিছু কিছু মানুষ কিন্তু সেনাবাহিনীর সদস্য আমরা দেখেছি তারা মারমুখী ছিল না, তারা দাঁড়িয়ে ছিল। কিন্তু এখানে কয়েকজন উগ্র সেনা সদস্য ছিল এবং এখানে পুলিশ প্রশাসনের কয়েকজন উগ্র ছিল। এই উগ্র কয়েকজন মানুষ মিলে কিন্তু কথা না বলেই হঠাৎ করে তারা লাঠিপেটা করা শুরু করতে থাকে। যদি ভিডিওটা আপনারা দেখেন, নূর ছিল আপনার বাম পাশে, ডান পাশ থেকে যখন ধরেই আপনার এসে লাঠিপেটা করতে শুরু করে, তখন বিপিনুর আপনার তার হাতে এক হাতে মোবাইল ছিল, আরেক হাতে প্রশাসনের সেই সব কর্মব্যক্তিবর্গকে বলে থামার জন্য। কিন্তু তারা এই জায়গা না থেমে না শুনে বিপিনুরের উপরে লাঠিচার্জ শুরু করে। এখানে আপনারা যদি দেখেন যে লাঠিচার্জগুলো ছিল, এইগুলো ছিল সুপরিকল্পিত একটা ঘটনা। এবং আরেকটা ঘটনা, আপনার সেনাবাহিনী সদস্যদের ওই যে প্রেস ব্রিফিং ছিল, এটাতে তারা যে ইয়াটা ছিল, এটাকে এখানে বলা হয়েছে, বা বাংলাদেশি কেউ একটা মিডিয়া বলার চেষ্টা করছে যে ছত্রভঙ্গ করার জন্য লাঠি চার্জ ছিল। ভাই, আপনারা শুধু বুকে হাত দিয়ে একবার বলেন যে এটা কি লাঠি চার্জ ছিল না এটা প্রহার ছিল। আমরা দেখি যখন দুটি পক্ষ এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য, মারামারির জন্য প্রস্তুত হয়, তখন প্রশাসন কি করে? লাঠি চার্জ করে দুটি পক্ষকে আপনার দূরে সরিয়ে দেয়। এটাই তো ঘটনা। কিন্তু এই ভিডিও প্রমাণ আছে। বাংলাদেশের সাংবাদিকদের আমি স্যালুট জানাই। বাংলাদেশের সাংবাদিকরা আছে বিদায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা এখনো এক্সিস্ট করে। সাংবাদিকরা না থাকলে এটাকে তিলকে তাল বানিয়ে তাদেরকে জঙ্গি উপাধি দিয়ে দিত আপনার যারা এই হামলা করেছে। এখানে কি ঘটনা করেছে? বিপিনুরের উপরে হামলা চালানো হয়েছে, গণ অধিকার পরিষদের উপর হামলা চালানো হয়েছে। এখানে আপনারা মব কোথায় পেলেন? যদি জাতীয় পার্টি এখানে থাকতো, মারামারি হতো, আপনি দুই পক্ষকে সমাধান করার জন্য লাঠি চার্জ করতেন। কিন্তু এখনো লাঠি চার্জ করা হয়নি। এখানে লাঠি দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে, অমানসিক ভাবে তাদের উপরে আপনার লাঠিচার্জ করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আপনার হামলা চালানো হয়। এখানে জাতীয় পার্টি তো পরের ঘটনা। আপনার আগে তো এই যে কয়েকজন সেনা সদস্য এবং পুলিশের সদস্য মিলে সেই ঘটনা ঘটায়। এবং আমি এই জায়গায় একটা কথা বলতে চাই, এখানে অনেক সেনা সদস্য উপস্থিত ছিল, পুলিশ প্রশাসনের অনেক উপস্থিত ছিল, কিন্তু সবাই কিন্তু আপনার লাঠিপাটা করেনি। কিছু কিছু সদস্য কিন্তু, আপনার সেনাবাহিনীর কিছু কিছু সদস্য অবাক হয়ে গিয়েছিল যে এখানে কি ঘটছে, তারাও বুঝতে পারছিল না। এখানে যেই সেনা সদস্যরা এই হামলাটা চালায়, এই বিষয়ে আমি আপনার সাথে পরে ব্যাখ্যা দিব। তবে এখানে একটা বিষয় সুস্পষ্টভাবে বলে রাখা ভালো, ভাই এখানে কোনো মব হয়নি, এখানে কোনো মারামারি হয়নি, এখানে কোনো ধরনের উগ্রতা হয়নি। এখানে সংবাদ সম্মেলন হচ্ছে সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে। এইটা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তারা উৎপত্তি ছিল এবং তারা পাকিস্তানি হায়নাদের মতো ঠিক তারা ঝাঁপিয়ে পড়ে বিপিনুর হক নূর এবং গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের। এখানে আমরা যদি দেখি যে আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে একটি পার্টিকুলার রাজনৈতিক দল তারা ইট পাটকেল নিক্ষেপ করে স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে। মানে এই গণ অধিকার পরিষদ বিজয়নগর নয়াপল্টন এলাকায় মানুষের চলাচল ব্যাহত করে এবং এতে আমাদের সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়। তো যেহেতু সরকার জিরো টলারেন্সের এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে, তাই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। এখন এখানে মব ভায়োলেন্সের কথা বলতেছে, তারপরে আগুন লাগিয়ে দিয়েছে এই গণ অধিকার পরিষদ, তারপরে 5 জন সেনাবাহিনীকে আহত করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ আনতেছে।
আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে যদি কোনো হাস্যকর কোনো যদি মানে বিজ্ঞপ্তি দেওয়া হয় এটা আপনার এটা। আর বাংলাদেশ সেনাবাহিনী অনেক প্রফেশনাল একটা বাহিনী। আমি জানি না এটা কেন, কি উদ্দেশ্যে তারা এই কথাগুলো লিখেছেন। এটা হাস্যকর কেন বললাম, ভাই আপনি মব ভায়োলেন্স করবেন সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে? বাংলাদেশের যে মেনস্ট্রিম মিডিয়া, আপনার যা যা ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট, তারা সবাই কম বেশি উপস্থিত ছিল, মিডিয়া উপস্থিত ছিল, তাদের সামনে তারা বসে প্রেস ব্রিফিং করলো। তারা জাতীয় পার্টির যাতে আপনার এটাকে নিষিদ্ধ করা হয়, তা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, তারা পয়েন্ট আকারে সাংবাদিকদের সামনে কথা বললো। সাংবাদিকদের সামনে বসে আপনার এরকম 200-300 মানুষ কথা বললো, কথা বলার 2 মিনিটের মধ্যে কোথায় মব জাস্টিস হবে, কোথায় আগুন লাগানো হবে? এখন প্রশ্ন, যারা এই কথাগুলো লিখছেন আমি তাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, আপনারা যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা করেছেন, তাদেরকে হত্যার উদ্দেশ্যে এইভাবে তাদেরকে মেরেছেন, এটার প্রমাণ আমাদের মিডিয়াতে আছে, এটা প্রমাণ ভিডিও আছে, ছবি আছে। কিন্তু আপনারা কি প্রমাণ দিতে পারবেন কোথাও মব জাস্টিস হয়েছে? আপনারা কি প্রমাণ দিতে পারবেন কোথাও আগুন লাগানো হয়েছে? এখন যদি আপনারা আগুন লাগিয়ে বলেন আগুন লাগা হয়েছে, ভাই আপনারা করতে পারেন, কিন্তু সত্য তো সত্যই সত্য, আপনি মিথ্যে দেওয়া কখনো প্রতিষ্ঠিত করতে পারবেন না। আজকের যে সন্ধ্যার দিকের ঘটনাটা, এখানে সুস্পষ্টভাবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, এখানে কোনো মব জাস্টিস হয়নি, এখানে কোনো মারামারি হয়নি, ইট পাটকেল ছোড়া হয়নি, আগুন লাগানো হয়নি। এখন বাংলাদেশে একটা জিনিস ঘটনা দেখবেন, যখনই আপনার কোনো শাসক কারোর প্রতি জুলুম করে, জনগণের প্রতি জুলুম করে, তাদের একটা নিজস্ব ভাষা আছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রক্ষার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। এটা শেখ হাসিনাও বলতো, এটা শেখ হাসিনাও বলতো। হ্যাঁ, এই ডায়লগ আর খায় না। দেশের মানুষকে আপনারা তো গত 15 বছর বোকা বানিয়েছেন। দেশের মানুষ যথেষ্ট পরিমাণ সচেতন হয়েছে, দেশের মানুষ সচেতন হয়েছে। এই কারণে বললাম, যখন ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে কিছু সংখ্যক বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের আপনার সদস্যরা নির্মমভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে এভাবে আপনার প্রহার করে, এই আশেপাশের এখানে গণ অধিকার পরিষদের সবাই কিন্তু আপনার আহত হয়েছে, কেউ কিন্তু আহত ছাড়া বাদ হয়নি। তাহলে তারা কিভাবে হসপিটালে গেল, তারা কিভাবে চিকিৎসা নিল? মানে আমরা যখন দেখতাম যে শেখ হাসিনার আমলেও যখন বিএনপির উপরে পুলিশ লাঠিচার্জ করতো, তখন বড় বড় নেতাদেরকে হয়তো তেমন একটা কিছুই করতো না, কর্মীদেরকে মারতো। কিন্তু এখানে আজকে আমরা দেখলাম যে যদি ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে লাঠিচার্জ করি, তাহলে আমরা দেখলাম যে কর্মীদের উপরে সামান্য টুকটা, কিন্তু পার্টিকুলারলি নূরকে টার্গেট করে আমি দেখলাম যে সেনাবাহিনীর এক লোক লাঠি দিয়ে গুতা মারতেছে, বারে বারে বুকে গুতা মারতেছে। যখন নূর একদম একদম মানে মানে তার জ্ঞান হারা অবস্থা, সে ফুটপাতে বসে আছে, তখন পিছন থেকে এই 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 লোকটা লাঠি দিয়ে বারে বারে মারতেছে পিঠে। তার কিন্তু কোনো জ্ঞান নাই, তার নির্দেশ নাই, তার বডি কাজ করতেছে না, সে বুঝতেছে না তাকে মারতেছে। মানে আমি অবাক হয়ে গেলাম যে এখন এখন আপনার কাছ থেকে আমি শুনলাম যে সেনাবাহিনীর এবং পুলিশের সামান্য কিছু সদস্য, যদি আমরা এটা ভুলও বলে থাকি যে ঠিক আছে কিছু পার্টিকুলার লোক, পার্টিকুলার সেনাবাহিনী সদস্য তারা শোনে নাই, তাহলে তো আইএসপি আর বক্তব্য দিতে পারতো বা বিজ্ঞপ্তি দিতে পারতো যে আমরা তদন্ত করতেছি। তা না করে এই আইএসপি আর সরাসরি কেন গণ অধিকার পরিষদের উপর এই দায়টা চাপালো? তার মানে কি এটা আসলে পরিকল্পিতই সেনাবাহিনীর? আর যদি পরিকল্পিত হয় তাহলে নুরুল হক নুরের উপর সেনাবাহিনীর এই ক্ষোভটা কেন? মিশন ভাই আপনাকে ধন্যবাদ। এখানে একটা কথা আছে, জোর যার মূল্য তার। আপনি যাদের জোর থাকবে, যারা অত্যাচার করবে, নির্যাতন করবে, মানুষকে গুম খুন করবে, যাদের সেই অধিকার থাকে, পাওয়ার থাকে, তারা কখনো ভুল হয় না, তারা সবসময় সঠিক থাকে। যারা নির্যাতিত, নিপীড়িত হয়, নিগৃহীত হয়, এই মানুষগুলো সবসময় অপরাধী হয়ে থাকে। এটা বাংলাদেশে একটা চিরচারিত আমাদের সমাজ ব্যবস্থা। আমরা এটা পরিবর্তন করার জন্য 2024 সালে 5 আগস্ট আমরা চেষ্টা করেছিলাম, এবং 2018 সাল থেকে কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের বাক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের জীবনের নিরাপত্তার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের সামনে কিন্তু আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় নির্যাতিত, নিপীড়িত হয়েছি।
এখন আপনি বলেছেন যে এটা যদি আসলে কোনো মব ভায়োলেন্স হতো বা লাঠিচার্জ করে যদি ছত্রভঙ্গ করার উদ্দেশ্য থাকতো তাহলে এইভাবে পিটাতো না। হ্যাঁ, এটাই সত্য। এখানে মব ভায়োলেন্স হয়নি, লাঠিচার্জ হয়েছে বলতে হত্যার উদ্দেশ্যে। এবং যে ভদ্রলোকের ছবিটা দেখিয়েছেন লাল আপনার গেঞ্জি পরা, এই ভদ্রলোক উনি যখন সেন্সলেস হয়ে পড়েছে তখন বারবার ওনাকে আপনার প্রহার করছিল, উনি মাটিতে লুটিয়ে পড়ছে। মঞ্চ একটা কুকুরকে এভাবে মানুষের পিটায় না। এই পিটানে এটা হত্যার উদ্দেশ্যে পেটানো। এই মানুষকে আমরা এখনো জানি না তিনি কি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের, প্রশাসনের, তিনি কি আর্মির, না তিনি কে আমরা কিন্তু এখনো জানি না। কিন্তু এইভাবে যদি আপনার একজন সিভিল ড্রেস পরা মানুষ যদি একটা বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধানকে এভাবে হত্যার উদ্দেশ্যে এইভাবে পিটায়, এবং এটা যদি আপনার সময় এখনো যদি গ্রেপ্তার না হয়, এটা যদি এখনো আপনার সুরা না হয়, এটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত বলে আমি মনে করি। এবং আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন ভাই আপনার সাথে একটা কথা বলতে চাই প্রিয় দেশবাসীকে। শুধু তাই নয়, যারা বাংলাদেশের রাজনীতি করেন, এটা বিএনপি হতে পারে, জামায়াত ইসলাম হতে পারে, এনসিপি হতে পারে, বা অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল হতে পারে, ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে যে হামলাটা হয়েছে এটা মনে রাখবেন ব্যক্তিগত কোনো হামলা নয়। ভিপি নুরুল হক নূর কারোর এমন কিছু ক্ষতি করেনি যে তাকে আপনি এভাবে পিটিয়ে হত্যা করার জন্য সবাই উঠে পড়ে লাগবে। এই হামলাটা ছিল বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে হামলা। এই হামলাটা ছিল বাংলাদেশের আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কারা পরিচালনা করবে সেই পক্ষের একটা হামলা বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে। আমি আপনাকে কথাটা বলি, এই হামলাটা ছিল ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে একটা রেড সিগন্যাল। তারা সুস্পষ্টভাবে এটা বোঝাতে চাচ্ছে বাংলাদেশের 18 কোটি জনগণ এবং বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে দেখেন ভিপি নুরুল হক নূর এত জনপ্রিয় একজন সাহসী মানুষ, তাকে যদি আমরা এইভাবে পিটিয়ে হত্যা করার জন্য প্রস্তুত থাকতে পারি, হত্যা করার জন্য সমর্থন আমাদের থাকতে পারে, তাহলে আপনারা যদি আমাদের বিরুদ্ধে যান, আপনারা যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামেন, আপনারা যদি এই বাংলাদেশে যারা 5 আগস্টের পরে বিক্রি করে খেতে চাচ্ছে যা আমাদের বিরুদ্ধে যাবেন, তাহলে আপনাদের অবস্থাও ঠিক সেম হবে। ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর তারুণ্যের আইকন, সাহসের বাতিঘর যাকে বলা হয়, তাকে দিয়ে শুরু করেছে এই হামলা। এটা পর্যায়ক্রমে যারাই এই শক্তির বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এইভাবে হত্যার উদ্দেশ্যে তাদেরকে এইভাবে পিটাবে। বাংলাদেশের মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে, তার বাইরে কিছু আর করার ক্ষমতা থাকবে না যদি আমরা এখন সজাগ না হই। এখানে হাসনাত বলেছেন যে যদি আমরা নুরুল হক নূরের উপরে নেক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত হতে করে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা সফল হতে আমরা দেব না। তো তিনি এই কথা বলেছেন। এবং এখন আসেন আমরা আসলে আলাপ করি যে কে দায়ী। আমরা দেখলাম যে তারেক রহমান তিনি নিন্দা জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম নিন্দা জানিয়েছেন, এনসিপি হাসনাতের নিন্দা জানিয়েছেন, সার্জিস নিন্দা জানিয়েছেন। আমরা দেখলাম যে প্রধান প্রেস সচিব তিনি নিন্দা জানিয়েছেন। আমরা দেখলাম যে আইন উপদেষ্টা তিনিও নিন্দা জানিয়েছেন এবং তিনি দেখতেও গিয়েছেন হসপিটালে। কিন্তু যদি হাসিনার আমলে নূরের উপর অনেকবার হামলা হয়েছে, তখন কিন্তু আমরা হাসিনাকে দায়ী করেছি। কিন্তু এই আমলে তো হাসিনাও নাই, ছাত্রলীগও নাই, তাহলে এই আমলে হামলা হলো নুরুল হক নূরের উপরে, আমরা কাকে দায়ী করব? রাশিদুল হক। যে আপনাকে ধন্যবাদ। এখানে আপনি সার্জিদ আলমের কথা বলছেন, হাসনাত আব্দুল্লাহর কথা বলেছেন, আইন উপদেষ্টার কথা বলছেন, আপনার বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কথা বলছেন থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা আপনার সবাই কিন্তু আপনার নিন্দা জ্ঞাপন করেছেন। মামুনুর হক সাহেব উনি নিজে গিয়েছেন, সবাই কিন্তু নিন্দা করছেন। আসলে এখন আজকের যে ঘটনা ঘটেছে ভাই, এটা নিন্দা করার সময় না। নিন্দা জ্ঞাপন করে যদি আপনি বসে থাকেন, এটা আপনার নিন্দা জ্ঞাপন করে বসে থাকার সময় না। নিন্দা জ্ঞাপন কখন করবেন? যখন একটা ঘটনা ঘটার সম্ভাবনা আপনার কাছে সম্মুখিত আপনার আসে, তখন আপনি এটা নিন্দা জ্ঞাপন করবেন। এই ঘটনার পরে নিন্দা জ্ঞাপন করার কোনো সুযোগ নেই। এখন প্রতিবাদ করার সময়, এখন প্রতিকার করার সময়। প্রথমত ভাই, আমি নিন্দা জ্ঞাপন করে কোনো সমাধান হবে না। আমি আপনাকে বলি এটা সমাধান কি। এখানে
যে সেনাবাহিনীর যে সকল সদস্যরা উপস্থিত ছিল সবাই এই হামলা করেনি। পুলিশ প্রশাসনের যারা উপস্থিত ছিল সবাই এই হামলা করেনি। আপনি যদি ভিডিওগুলো দেখেন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস ভালোবাসা ভালো মানুষগুলো তারা কিন্তু অবাক হয়ে দাঁড়িয়ে গিয়েছিল যে ঘটনাটা কি ঘটছে। এখানে মাত্র মুষ্টিমেয় কয়েকজন সেনা সদস্য এবং পুলিশ প্রশাসন এই হামলাটা করেছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য। ভারতের গোলাম হিসেবে তারা কাজ করেছে। এখন এই মানুষগুলোকে চিহ্নিত করা খুব বেশি টাফ না। যারা এখানে উপস্থিত ছিল, ভিডিও আছে, আপনি তাদেরকে আইডেন্টিফাই করেন। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন আপনার উপদেষ্টা যখন চাইবেন, এটা খুব সহজেই চাইতে পারেন। এই ভিডিওগুলো আপনি কালেক্ট করেন, ডাটা কালেক্ট করে কারা এই হামলা করেছে, কারা মেরেছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেন। আপনি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। তারা কেন করেছে, যদি সেনাবাহিনী চায় তারা নিজস্বভাবে করতে সেটাও করুক, পুলিশ প্রশাসন চাইলে করুক। যে তাদেরকে ইন্টারভিউ নেওয়া উচিত, তাদের জেরা নেওয়া উচিত, তাদের কাছ থেকে আপনার কথা নেওয়া উচিত যে তারা কেন ভিপি নুরুল হক নূর এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে, তাদেরকে কে অর্থ দিয়েছে, তাদেরকে কে নির্দেশনা দিয়েছে, ভারত থেকে তারা কিভাবে অর্থগুলো কালেক্ট করেছে, তারা কি আবার বলেন। এখন আইসিইউতে নুরুল হক নূর, শেষ খবর পর্যন্ত তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে। তার অবস্থা খুব একটা ভালো না। আমি জানি না আল্লাহ পাক তার আয়ু কতদিন রাখছে। আমরা দোয়া করি যে এই লোকটা শেখ হাসিনার আমলে এত মায়ের খাওয়া খেয়েও সে বেঁচে ছিল, আজকে এই ইউনূস সরকারের আমলে তার এই অবস্থা। এখন আসলে আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করা ছাড়া আসলে আমাদের আর কিছুই করার নাই। কিন্তু আজকের এই ঘটনা থেকে কি প্রমাণিত হয় না যে সরকারের ভিতরেও হয়তো বা আরেকটা সরকার আছে এবং সেনাবাহিনীর প্রতি সরকারের কোনো কন্ট্রোল নাই, গোয়েন্দাদের প্রতি সরকারের কোনো কন্ট্রোল নাই, এমনকি প্রশাসনের উপর, পুলিশের উপর সরকারের কোনো কন্ট্রোল নাই? যে মিশন ভাই, আমি সর্বপ্রথম দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ যাতে তাকে হায়াতে তাইবা দান করেন, তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসেন। আমি একটা জিনিস দেখেছি, তিনি মার খেতে খেতে নূর থেকে ভিপি নূর হয়েছেন, আবার মার খেতে খেতে একজন ছাত্র নেতা থেকে জাতীয় নেতাতে রূপান্তর হয়েছেন। এবং যতবার তিনি মার খেয়েছেন, যতবার তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, ততবার তিনি আরো দ্বিগুণ শক্তিতে রাজপথে ফিরে এসেছেন বাংলাদেশের জনগণের কাছে। আমি বিশ্বাস করি এবারও তার ব্যতিক্রম হবে না। তবে এবারের আক্রমণটা ছোট করে দেখার সুযোগ নেই, কারণ এই ডক্টর ইউনূস সরকারের এই সময় এমন ধরনের একটি হামলা হতে পারে ডাক্তার সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের উপর, এটা আমাদের ধারণার বাইরে ছিল। এখন আপনি যে কথাগুলো বলেছেন, এই আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আপনার বাংলাদেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য ভারতের অ্যাক্টিভলি কাজ করছে, এবং এখানে বাংলাদেশের প্রতিটি প্রশাসনের পর্যায়ে রন্ধ্রে রন্ধ্রে এই ধরনের এজেন্ট আগে গত 15 বছর তারা বীজ বপন করেছিল। এখন এই বীজগুলো অঙ্কুরোদ্গমন হয়ে তারা গাছে রূপান্তরিত হচ্ছে। এখন তাদের ডু অর ডাই, তাদের কাছে একটি অপশন, বাংলাদেশকে বা পৃথিবীর মানচিত্রে সবচেয়ে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্র রূপান্তর করার জন্য, বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ভারতের সরকার, নরেন্দ্র মোদীর নরপিচাস সরকার বাংলাদেশের মধ্যে এই ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে বা তার উপরে যে হামলা হয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের, এটা আসলে কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত কয়েক মাস ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার জন্য একটা চক্র গভীরভাবে কাজ করছে, এবং আমরা বিশ্বাস করি ভারতের বাংলাদেশে অ্যাক্টিভলি কাজ করছে, কারণ বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল করতে পারলে তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করতে পারবে। এবং ডাক্তার সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের বিরুদ্ধে যে আপনার হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে, এটাকে যদি আপনারা মনে করেন যে কোনো ছোটখাটো ঘটনা, সেটা নয়। এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যদি আপনারা শুধুমাত্র একটি ঘোষণা দিয়ে আপনারা নিজেদেরকে বিরত রাখেন, তাহলে মনে রাখবেন পরবর্তীতে টার্গেট আপনারাই হবেন। আজকে ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর বা গণঅধিকার পরিষদ আগামীকাল যে আপনি
এটা শিকার হবেন না, এটা কোনো নিশ্চয়তা নেই। তো আমি আপনাদেরকে, বাংলাদেশের 18 কোটি জনগণকে এবং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যে এটা সুরাহা হওয়া অপ্রয়োজন। আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশের প্রেসিডেন্ট এই দুজনকেই অতিবিলম্বে এখান থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে অব্যাহতি দিতে হবে, নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিয়ে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করলেই বাংলাদেশ নিশ্চিত নিরাপদে থাকবে। আদারওয়াইজ বাংলাদেশ একটি অন্ধকারের গন্তব্যে যাত্রী হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। রাশেদুল হক, আপনাকে ধন্যবাদ। এবং পরিশেষে আমি বলতে চাই যে নূরের উপর হামলার এই ঘটনাকে শেষ হতে দেওয়া যাবে না, প্রতিবাদ জারি রাখতে হবে, তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এই লাল শার্ট পরা কে এই লোক তাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এবং একটা কথা আমি বলি যে আজকে আপনারা মনে করবেন যে ভিপি নূরের উপর আঘাত হয়েছে তাতে আমাদের কি, কিন্তু কালকে যখন আপনাদের উপর আঘাত আসবে তখন আপনারা আর কাউকেই পাবেন না। সেই কথা যখন সে উল্লেখ করেছে তার পরপরই কিন্তু তার উপর আক্রমণ হয়েছে পুলিশ এবং সামরিক। দুঃখজনকভাবে, যা বলতে বলতে তো এখন লজ্জা শরমের সব চামড়াই চলে গেছে, যে সেনাবাহিনীও পর্যন্ত তাতে অংশগ্রহণ করেছে। কিন্তু সেনাবাহিনী অংশগ্রহণ করেছে, সেখানে গিয়েছে, তাতে সেনাবাহিনীর দোষের কিছু না, কারণ সেনাবাহিনীকে সেই বিচারিক ক্ষমতা দিয়ে এখনো মাঠে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। কিন্তু বিষয় যেটা আমি বলছি সেটা হচ্ছে, আমার দৃষ্টিতে যেটা এসেছে যে পার্টিকুলারলি একটা রাজনৈতিক দলের নেতা আজকে যদি ওই আমির খসরু হতো অথবা সালাউদ্দিন হতো, তাদের উপরে দুইটা লাঠির বাড়ি দেওয়া হতো, তো আমার আপত্তি থাকতো না, কারণ এরা হচ্ছে সরাসরি ভারতের রয়ের গোয়েন্দা দালাল। কিন্তু নূরের ব্যাপারেও সমালোচনা আছে, আমি ওইদিকে যাব না। বাট সরাসরি সেনাবাহিনী একজন সদস্য লম্বা একটা লাঠি হাতে নিয়ে নূরকে লক্ষ্য করে সরাসরি তার বুকে বা পেটে আঘাত করার চেষ্টা করছে, অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত লজ্জাজনক। এবং এরপরে তো আমার নিজের চোখে পড়েছে নূরকে টার্গেট করে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে লাঠি দিয়ে আঘাত করছে। অত্যন্ত ঘৃণাজনক, ঘৃণার একটা কাজ করেছে এটা। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সরকার আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করেছি, হ্যাঁ 2-4টা লোক অতিরঞ্জিত করে ফেলে, তবে সামগ্রিকভাবে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা একই অতিরঞ্জিত কাজ করতে পারে না। যেমন অনুষ্ঠান লম্বা করতে চান, আমি নিজে আপনাকে অনুরোধ করেছি অনুষ্ঠান ছোট রাখতে। তারপর আমি বহু ঘটনা আছে, বা ছোট্ট একটা ঘটনা বলবো। 96 সালের দিকে যখন ঢাকা শহরে ওই স্বৈরাচারী শেখ হাসিনা সচিবালয়ের পাশে লঘু বৈঠার একটা মঞ্চ দিয়েছিল, আমি জানি না আপনার মনে আছে কিনা। তখন আমি ছিলাম 30 বেঙ্গলের 46 ব্রিগেডে। তখন আমরা সেই মঞ্চে যে আশেপাশে যেন কোনো অঘটন না ঘটে, আওয়ামী লীগ বা যারাই করুক যেন না ঘটে, সেই জন্য আমাদের দায়িত্ব ছিল সচিবালয়ের পাশে। সেই দায়িত্ব পালন করার জন্য আমরা একটা গাড়ি বহর করে ঢাকার সেনানিবাস থেকে সেই উদ্দেশ্যে যাচ্ছিলাম। ঠিক ফার্ম গেটে আমি হচ্ছে প্রায় 3 নম্বর গাড়ি বা 4 নম্বর গাড়িটাতে আমি, আর প্রথম গাড়িটাতে হচ্ছে আমার অধিনায়ক, 30 বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, আমি নাম বললাম না। তারপর গাড়িতে হচ্ছে আরেকজন সিনিয়র মেজর, ওনার নামও আমি বললাম না। তৃতীয় গাড়িতে খুব সম্ভবত আমি। হঠাৎ করে দেখলাম গাড়ির বহর থেমে গেল। হঠাৎ করে দেখছি যে ঠিক ফার্ম গেট যেই ফুট ব্রিজটা আছে, এই ফুট ব্রিজটার নিচে আমার অধিনায়ক আর মতিয়া চৌধুরী দুইজনের প্রতি দুইজন আঙুল তুলে চরম ঝগড়া হচ্ছে। মতিয়া চৌধুরী পুরুষের মতো চিৎকার করছে কর্কশ ভাষায়, আর আমার অধিনায়কও একজন নারীর সাথে তর্কাতর্কিতে জড়িয়ে গেছেন। কারণ উনিও হচ্ছে আবার ওই আমার অধিনায়ক ছিলেন, যাই হোক অধিকার বললাম না। তো তখন দেখলাম হঠাৎ করে অধিনায়কের ওনার একজন কি বলে এটাকে আমরা বলি রানার, একজন প্রাইভেট, সেই সৈনিক ছুটে গিয়ে একজন সাংবাদিকের ক্যামেরা টেনে নিয়ে সেটা মাটিতে ছুঁড়ে আঘাত করছে। এবং আমার অধিনায়কের পরে
এবং আমার সিনিয়র, অধিনায়কের জুনিয়র এবং আমার সিনিয়র, সেই 13 নং কোর্সের অফিসার জেনারেল ওয়াকারের কোর্সমেট, উনি কিন্তু গাড়িতেই বসে থাকলেন গালে হাত দিয়ে, উনি সব দেখছেন কিন্তু কোনো ভূমিকা পালন করছেন না। কিন্তু চিরাচরিত অভ্যাস, আমি চুপ করে থাকতে পারলাম না। আমি গাড়ি থেকে ছুটে গিয়ে আমি প্রথম ওই সৈনিককে থামালাম যে তুমি ওনার সাংবাদিকের ক্যামেরা নিচ্ছ কেন? ছবি তোলার সাংবাদিকতা ওরা ওনার দায়িত্ব, ওনার ক্যামেরা ফেরত দাও। ধমক দিয়ে আমি সাংবাদিকরা কাঁধে হাত দিয়ে সরি বলে আমি ক্যামেরাটা নিজের হাতে আমি তাকে ফেরত দিলাম। দিয়ে আমি ছুটে গেলাম এই কি বলে আওয়ামী লীগের সেই মতিয়া চৌধুরী এবং আমার অধিনায়কের মাঝখানে গিয়ে থামাতে, ওনাদের ঝগড়া থামাচ্ছি। যে মতিয়া চৌধুরীকে বলছি যে ম্যাডাম প্লিজ লেট ইট গো, অধিনায়ককে বলছি স্যার প্লিজ মাথা ঠান্ডা করেন, চলেন, এটা আমাদের কাজ না। পরের দিন পত্রিকার ডেইলি স্টারের হেডলাইনে ফার্স্ট পৃষ্ঠায় আমার ছবি আসলো, এবং ছবিটা এমন ভাবে আসলো যেন আমি মতিয়া চৌধুরীর সাথে ঝগড়া করছি, আসলে মাঝখানে আমি থামাচ্ছি। তো যাই হোক, উদ্দেশ্যটাই, ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীর কিছু সদস্য অতিরঞ্জিত করে হুজুগে হয়ে যায়, কিন্তু নূরকে পিটানোতে যে অবস্থা দেখলাম সবাই মিলে পিটাচ্ছে, এটা কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু না, এটা পরিকল্পিত। তাদেরকে আদেশ দেওয়া হয়েছে নূরকে টার্গেট করে পেটানোর জন্য। সুতরাং এই জন্যই আমার ঘটনাটা বলতে হলো যে মানে এখানে আমরা কি বার্তাটা পেলাম, এই যে নূরকে টার্গেট করে পিটানো পেলাম, যেটা আমি শুরুতে শুরু করেছি যে কথাটা বলে, নূরকে পিটানোটা হচ্ছে একটা টেস্ট কেস। কি টেস্ট কেস? যে মঞ্চ ৭১-এর পরে জাতি কিভাবে রিয়েক্ট করেছে, একটা ছোটখাটো দলের একটা ছাত্র নেতাকে বা একটা দলের নেতাকে পেটালে ছাত্র এবং জনতা এবং সরকারের পক্ষের থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে সেইটার একটা অপেক্ষা করা হচ্ছে। আপনি বলতে পারেন এই রসায়নের লিটমাস টেস্ট যেটাকে বলে, তারা লিটমাস টেস্ট করছে যে এটার প্রতিক্রিয়া, সামাজিক প্রতিক্রিয়াটা কি হয়। যদি সামাজিক কোনো প্রতিক্রিয়া না হয়, যদি এটাতে বিচারের আয়তায় না আনা হয়, ওই ডক্টর ইউনূসের তথাকথিত কমিটি গঠন, তারপরে আরো 1 বছর চলে যাবে, ঘোড়ার ডিম হবে, ওইসব করে লাভ নাই। যেহেতু কোনো বিচারই, যেখানে স্বৈরাচারী শেখ হাসিনার 16 বছরে সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসনে, এই যে মেজর সিনহা হত্যার ওসি প্রদীপকে ফাঁসি দেওয়া উচিত ছিল 1 সপ্তাহের মাঝখানে, তারপরে খুনি বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান র্যাবের, তার এত প্রমাণ তার হত্যার এবং দেশবিরোধী অপরাধের যে তার ফাঁসি হওয়া উচিত ছিল ম্যাক্সিমাম 2 সপ্তাহের মাঝখানে দ্রুত আদালতের মাধ্যমে। কিন্তু জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমাদের আইনের শিক্ষক নজরুল সাহেব, উনি তো আইনের শিক্ষক, উনি কি আমার এই কথা, আমার তো জ্ঞান কম, উনার তো জ্ঞান অনেক বেশি, উনি তো উপদেষ্টা, আবার একজন আইনের উপদেষ্টা, উনি তো বহুত আইনের ছাত্র পড়িয়েছেন, উনি কি জানেন না যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড? যে বিচার বিলম্বিত করা মানেই হচ্ছে বিচারকে প্রত্যাখ্যান করা। তাহলে নুরুর বিচার যদি দ্রুত না হয়, নুরুকে এইভাবে নুরুকে যারা এইভাবে পিটিয়েছে তাদের বিচার যদি দ্রুত না হয়, তার মানে টেস্ট বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশ বিরোধীরা বিজয়ী হবে। এরপরে আরো ভয়ঙ্কর কার্যক্রম শুরু হবে। এরপরে স্পষ্টত ধরে নিতে পারেন এরপরে টার্গেট হবে নাহিদ, ছাত্রনেতা নাহিদ। এখানে প্রশ্ন আর কি, আমি আসছি। তারপরে টার্গেট হবে ছাত্রনেতা নাহিদ, হাসনাত, এরা হবে মূলত হচ্ছে এই কি বলে আক্তার, এরা হবে হচ্ছে মূলত টার্গেট। এবং কারণ নূরের উপর টেস্ট কেসটা সাকসেসফুল হয়ে গেলেই কিন্তু টার্গেট হবে বাকি এনসিপির ছাত্র নেতারা। এবং এর পেছনে কিন্তু আওয়ামী লীগ এবং বাংলাদেশের ভিতরে শুধু জাতীয় পার্টি না, আরো কিছু রাজনৈতিক দল সম্মিলিতভাবে চেষ্টা করছে যে এনসিপি নেতাদেরকে কোনোভাবে কোনো একটা অজুহাতে তাদেরকে মারমুখী হয়ে তাদের উপর আক্রমণ করা যায়। এবং যেহেতু ডক্টর ইউনূস সরকার ব্যর্থ এই উপদেষ্টা সরকারের অদক্ষতায়, কি বলে অকম্যতায়, অযোগ্যতায় ব্যর্থ, এবং ডক্টর ইউনূসের বাংলাদেশের
কোনো রাষ্ট্রীয় একদিনের অভিজ্ঞতা না থাকায়, কোনো প্রকার সরকারি ক্ষেত্রে বা অ্যাডমিনিস্ট্রেশনে একদিনের অভিজ্ঞতা না থাকায়, এবং তার আশেপাশে কি ধরনের লোক থাকা উচিত সেই জ্ঞান না থাকায় আজকে এই সরকার ব্যর্থ। এবং ঘটনা কিন্তু মাত্র শুরু, এরপরে কিন্তু একের পর এক ভয়ঙ্কর অবস্থায় যাবে। আপনি দেখেছেন ইদানিং বাংলাদেশে একটার পর একটা নাটক, আমরা 5ই আগস্টের পর বহু নাটক দেখেছি। আমরা রিক্সাওয়ালা লীগ থেকে আরম্ভ করে পতিতা লীগ দেখেছি, আমরা এমন অশ্রাব্য ড্রেস পরে এবং অশ্রাব্য মুখের ভাষায় বাংলাদেশের রাস্তাঘাটে এরকম নারী কখনো 54 বছর আমরা দেখি নাই। আওয়ামী আমলে এইভাবে এই ধরনের নারী আমরা যাদেরকে দেখা যায় ক্যালকাটা দেখা যায় বা ভারতে দেখা যায়, হিন্দি সিনেমায় দেখা যায়, তাদেরকে আমরা ঢাকা শহরে দেখেছি। এবং আমরা এখন দেখছি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের যেই ধরনের অজুহাতে তারা ছাত্ররা রাস্তায় নামছে, এর পিছনেও টাকার খেলা আছে। এই যে বুয়েট, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নামে লজ্জাজনক, তাদের লজ্জিত হওয়া উচিত যেসব বিষয় নিয়ে তারা রাস্তায় নামছে, যেখানে পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা অন্য কারোর সাথে নিজেদের তুলনা করা, এসব করা না করা বাদ দিয়ে তারা পৃথিবীর বড় বড় আবিষ্কার করছে, তারা বড় বড় আবিষ্কারের নেশায় ছুটছে, পৃথিবীর বিভিন্ন বই পত্র পত্রিকায় তাদের নাম উঠছে। আর বাংলাদেশের এইসব ছাত্ররা সরকারি কোন জায়গায় কোন চাকরি পাবে সেই চাকরি নিয়ে তারা এখন নিজেদের মাঝখানে কে কি কার কি ডিগ্রি আছে, ডিগ্রি নিয়ে মারামারি লেগেছে। এত বছর কিন্তু করে নাই, শুরু করেছে এখন এই 8ই আগস্টের পরে। এটাও কিন্তু ভারতীয় এবং আওয়ামী পয়সা দিয়ে করানো জিনিস। এর মাঝখানেও কিন্তু মনে রাখতে হবে, বুয়েটে কিন্তু সেই আবরারকে যে হত্যা করেছিল, যেই ভারতের ছাত্র নেতা, মনে আছে তো আপনাদের? আপনারা তো সাংবাদিকতা করেন, এইসব করেন, আরো আমি নাম তো ওই যে অমিত সাহা না কি যেন, আমি তো এইগুলো নিয়ে পড়ে থাকি না, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কাউকে নিয়ে কোনো প্রোগ্রাম করি না, তারপরও যতটুকু মনে আছে। তো ওদের আখড়া কিন্তু এখনো আছে বাংলাদেশে। এখনো দেখি এই যে শুনেন, এগুলা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে প্রোগ্রাম। যাই হোক, আমি এখানে আপনার প্রশ্ন এখন ওইটাই জানতে পারছি, মানে আমরা সাথে সাথে দেখলাম যে এনসিপি খুব রিয়েক্ট করলো। তো এটাই ওরা হয়তো বুঝতে পারছে যে এটা আপনি যেটা বলছেন যে নূর হচ্ছে একটা টেস্ট কেস, এরপরে তাদের উপরে আসতে পারে। যে সেনাবাহিনী তাদেরকে এপিসি করে নিয়ে আসলো, আক্রমণের মানে আক্রমণ থেকে রক্ষা করে নিয়ে আসলো, সেই সেনাবাহিনী আবার কি উল্টে গেল কিনা, বা এক একটা ঘটনা আমরা যেভাবে দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে বা 71 মঞ্চ 71 থেকে শুরু করে। তো এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে যেই ঘটনা ঘটলো, বা সব মিলিয়ে এখন একটা বাংলাদেশে একটা যে পরিস্থিতিতে আছে নূরের ঘটনায় হয়তো আমরা কালকে আরো বেশি রিয়াকশন দেখতে পাবো, যদিও আজকে আমরা অনেকটা দেখতে পাচ্ছি। তো এনসিপি এই ক্ষেত্রে আতঙ্কিত বোধ করছে, যেটা আপনিও বলছেন বা আমরাও বুঝতে পারছি। তো আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। শেষ করার আগে আপনার শেষ বক্তব্য এই বিষয়ে আপনি আর কি বলবেন, যে নূর এবং এনসিপি? আমি জনগণকে শুধু একটা অনুরোধই করব, এবং সেনাবাহিনী পুলিশ সম্পর্কে আপনার কি বার্তা দেওয়া আছে? আমি সামগ্রিকভাবে জনগণের উদ্দেশ্যে বলবো, সেনাবাহিনীর সম্পর্কে গত 6 বছর ধরে বলতে বলতে এবং তাদেরকে দেশপ্রেমিক হওয়ার জন্য, তাদেরকে নিজেদের কোরআন হাতে নিয়ে শপথ করার দায়িত্ব বা ওয়াদা রক্ষা করার জন্য 6 বছর ধরে বলতে বলতে কিন্তু সবার পিএনজি উঠে গেছে, কিন্তু আমার পিএনজি উঠে না। আপনাকে বুঝতে হবে, জেনারেল ওয়াকার আমার পিএনজি তুলতে চায় না, কারণ আমি ওনার আত্মীয়র উপর আঘাত করেছি, মিডিয়ার যুদ্ধ শুরু করে হাসিনার বিরুদ্ধে, এবং ওনাদের বিরুদ্ধে, ওনাদের হাসিনার বেনিফিশিয়ারি যারা এবং ভারতের বেনিফিশিয়ারি যারা, তাদের বিরুদ্ধে দেশের পক্ষে এবং জনতার পক্ষে কথা বলতে 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 আমি কিন্তু এখনো পর্যন্ত বিপদ মুক্ত হইনি। জেনারেল ওয়াকার কিন্তু কোনোভাবেই আমার পিএনজি তুলবে না বা তুলছে না। আপনাকে বুঝতে হবে, উনি ভালো করেই জানেন যে আমি সেনাবাহিনীকে আমি ভালোবাসি। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী আমার দ্বিতীয় জন্মস্থান। আমার মায়ের পেটে আমার প্রথম মায়ের কোল থেকে আমার জন্ম, তারপরে সেই সিভিল থেকে এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সায় সেনাবাহিনীতে আমি অংশগ্রহণ করার পরে আল্লাহর রহমতে নিজস্ব যোগ্যতায়
আল্লাহর রহমতে অংশগ্রহণ করার পরে এই সেনাবাহিনীতে ওয়াদা নিয়ে সেনাবাহিনীতে প্রবেশ করেছি, যেখানে আমার দ্বিতীয় জন্ম হয়েছে। আমি ইউনিফর্ম খুলে ফেললেও, আমি ইউনিফর্ম হ্যাঙ্গারে ঝুলালেও, আমার অস্ত্র কোয়ার্টার গার্ডে জমা দিলেও কিন্তু আমার প্রশিক্ষণ আমি কখনো জমা দিই নাই। আমার রক্তের ভিতরে সম্পূর্ণ সেনা রক্ত এখনো বয়ে চলছে, এবং দেশ আমাকে যেই প্রশিক্ষণ, দেশের প্রতি ওয়াদা করে যেই প্রশিক্ষণ আমি নিয়েছি, মৃত্যু পর্যন্ত আমি সেই ওয়াদাবদ্ধ থাকতে বাধ্য। তাই আমি কারোর সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করতে আমি কখনোই পিছু পা হব না। এবং সেনাবাহিনীকে নিয়ে সবার প্রথম সেই 6 বছর আগে থেকে আমি একাই সমালোচনা করেছি, আমিই শুরু করেছি। আপনার যদি মনে পড়ে, আমি মিডিয়ার জগতে সবার প্রথম আপনি সেন্টেন্সটা, না শুধু আমি প্রথম না, সবার প্রথম সেন্টেন্সটা ছিল এটা, যে একটা সশস্ত্র বাহিনী কেন ভারতপন্থী বা পাকিস্তানপন্থী হবে, একটা সশস্ত্র বাহিনী হবে বাংলাদেশপন্থী। এটা দিয়ে শুরু করেছিলাম। তাই বুঝতে হবে, বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে আরম্ভ করে 2-4 জন ছাড়া 99% আদার র্যাঙ্কস এবং ইয়াং অফিসাররা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে। আমার নিজের মুখের কথা না, তারা যেভাবে আমার সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন গোয়েন্দা মহল থেকে আমার সাথে যেভাবে এত বছরে জানানো হয়েছে তার থেকে বলছি। আর যারা হাসিনার বেনিফিশিয়ারি, যারা এত বছর বেনিফিট নিয়েছে হাসিনার আমলে এবং হাসিনা চলে যাওয়ার পরেও যারা বেনিফিট পেয়ে যাচ্ছে, তারা আমাকে দেখতে পারে না, এবং তারাই আমার পিএনজি তুলতে দিচ্ছে না, আমার উপর যেই সামরিক নিষেধাজ্ঞা দিয়ে রেখে তুলতে দিচ্ছে না। কিন্তু তারপরও আমি বলবো, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে এর বিচার হতেই হবে। সামরিক বাহিনীতে সংস্কার করার ক্ষমতা ডক্টর ইউনূসের নাই। চুপ্পুকে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে, ডক্টর ইউনূস যেই কাজটা যার জন্য করতে পারছে না, এখনো সময় আছে, যদি জনগণের সামনে এসে সে বলে দেয় যে আমি এই জন্য অমুক মানুষগুলোর কারণে এই সংস্কারটা করতে পারছি না, দ্যাটস ইট। বাংলাদেশের সমস্ত জনগণ ওনার পাশে দাঁড়িয়ে যাবে, ওনাকে সাহায্য করতে, সেই সংস্কার যেন উনি করতে পারেন। কিন্তু উনি কেন করছেন না? কেন করছেন? কারণ সমস্ত বেনিফিট এই 1 বছর ধরে যত গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনকে বেনিফিট দিয়েছে, যত প্রকার নিজের আত্মীয় স্বজন পরিচিত লোক আছে ওনার প্রতিষ্ঠানে, সবাইকে উনি বেনিফিট দিয়েছে। কোনো সংস্কার করছেন না এবং করবেনও না। ওনাকে বুঝতে উনি এবং ওনার আত্মীয় স্বজন বা ওনার পরিচিত যাদের যা পাওয়া তাদের তা পাওয়া হয়ে গেছে। অ্যাবসলিউটলি, আপনাকে বুঝতে হবে, উনি যেই দিন শপথ গ্রহণ করেছে সেই দিনে উনার বিরুদ্ধে যে 100-র উপরে মামলা ছিল একদিন উঠে গেছে। কিন্তু শেখ হাসিনা এবং ভারত মিলে আমাদের ব্রিলিয়ান্ট মেজর জিয়ার উপরে যে এক গাদা মিথ্যা মামলা এবং ফাঁসির রায় দিয়েছে, তা নিয়ে কিন্তু ডক্টর ইউনূসের কোনো মাথা ব্যথা নাই। তা নিয়ে কিন্তু ডক্টর ইউনূসের সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ অবসরপ্রাপ্ত, ওনার কোনো মাথা ব্যথা নাই। ওনার সাথে আমি নিজে কথা বলেছি, আমি মেজর জিয়াকে ফোন নাম্বার দিয়েছে কথা বলার জন্য।